হারপিককে এভাবে লজ্জা দিলে তারিফ? বেচারা তো আর বাথরুমেই থাকবে না। তারিফ চিবুক নামালো। মুসা তারিফের পায়ের দিকে বসে দুষ্টু হাসলো, গান গেয়ে উঠল সহসায়। হারপিক খাইয়া সুইসাইড কইরা আইছে হাসপাতালে, আর কত তামাশা ভরা মানব জীবন দেখবো এই জীবনকালে। খেয়া ফিক করে হাসতেই তারিফ কটমট চোখে তাকালো। মুসা গাছাড়া ভাব নিয়ে উঠে দাঁড়ালো, বলল, আমি কিছু খাবার নিয়ে আসছি, ততক্ষণে তোদের কাজ চালিয়ে যা। এমন কথায় খেয়া চিবুক নামিয়ে নেয়। তারিফ ভ্রু কুচকে বলল, কি কিসের কাজ? উস্কানিমূলক হাসলো। মুসা বলল, তলে তলে টেম্পো চালায় সাইলেন্সার লাগিয়ে, তাই তো বলি শালা সাউন্ড হয় না কেন। বলতে বলতেই মুসা চলে যায়। তারিফ প্রশ্নিত চোখে তাকালো খেয়ার দিকে। খেয়া লজ্জা ভাব নিয়ে ফের চিবুক নামালো। মুসা বাইরের দিকে পা বাড়িয়ে ভাবছে কয়েক ঘন্টা আগের কথা। খেয়া মুসার বুকে হামলে পড়ে তারিফকে ভালোবাসার কথা জানিয়েছে। খেয়ার কান্না সত্যি ছিল, এক ফোঁটা অভিনয় ছিল না। তারিফকে হারানোর ভয়ে মেয়েটা যে কাজগুলো করেছে, বলতে গেলে নির্ঘাত লজ্জায় মাটিতে মিশে যেতে চাইবে। যাক, তারিফ মামা বুঝলে ব্যাপারটা এগোবে, না বুঝলে শালার আর বিয়ে করার দরকার নেই। গার্লফ্রেন্ডের চোখের ভাষা যদি বুঝতে না পারে, শালা বউয়ের চোখের ভাষা কেমনে বুঝবে? মফিজ একটা। সকালের সূর্য যেন নতুন আশার প্রতীক। তার প্রথম আলো যখন আকাশে ছড়িয়ে পড়ার সাথে সাথে পৃথিবী নতুন করে জেগে উঠেছে। এই সোনালি রশ্মি প্রতিটা প্রহরে এনে দেয় উষ্ণতা। সেই উষ্ণতায় বেশিক্ষণ শুয়ে থাকা হয়নি সোফিয়ার। সোফা থেকে উঠে যখন ঘুমন্ত মুগ্ধের মুখখানা দেখল, পরপরই রাতের কথা মনে পড়তে লজ্জায় উষ্ণতায় শরীরের রন্ধ্রে রন্ধ্রে শিরশির করে ওঠে। সকাল 11টা। এখন পর্যন্ত সোফিয়া মুগ্ধের সামনে পড়লেও চোখে তুলে তাকায়নি। মুগ্ধ বিষয়টা বুঝলেও কথা বাড়ায়নি। অবশ্য এ নিয়ে সোফিয়ার নানির কাছে কম লজ্জাজনক কথা শুনতে হয়নি মুগ্ধকে। মুগ্ধ আর একটা দিনও থাকতে পারবে না বলে জানিয়েছে, তাই সোফিয়া ব্যাগ গুছিয়ে নিচ্ছে। মন তার ফুরফুরে মেজাজে, হাতের গতিতে বোঝা যাচ্ছে সে কতটা খুশি। তহমিনা গলা খাকারি দিয়ে ভেতরে ঢুকলো। সোফিয়া দাঁত কেলিয়ে হাসলো, চশমা ঠেলে নাক কুচকে বলল, আমাকে শাড়িতে দারুণ লাগে, তাই না মা? তহমিনা বেগম মুচকি হেসে মেয়ের থুতনি ধরে বলল, বেশ লাগছে, খুব খুশি তাই না? উচ্ছ্বসিত হয়ে কথাটা বলে ফের ব্যাগ গুছাতে লাগলো। তহমিনা বেগম কিঞ্চিত মন খারাপ করে বলল, মা বাবাকে ছেড়ে যাবে, কষ্ট হচ্ছে না? সহসা হাত থেমে যায় সোফিয়ার। তাই তো, তার কি কষ্ট অনুভব হচ্ছে না? মা বাবাকে ছেড়ে চলে যাবে, আর আমি তো এত খুশি ভেবে ঠোঁট উল্টে কাঁদো কাঁদো গলায় বলল, তাই তো, আমার তো মন খারাপ করে থাকা দরকার, তাই না মা? তহমিনা বেগম হাসলেন, বললেন, পাগলি একটা, থাক কাঁদতে হবে না। আমি মুগ্ধকে বলবো কদিন পর যেন রেখে যায়। সোফিয়া মায়ের বুকে মাথা রেখে কাঁদতে কাঁদতে বলল, বিশ্বাস করো মা, আমার মাথায় এটা ছিলই না যে তোমাদের ছেড়ে যেতে হবে। ঠিক আছে পাগলি, কাঁদিস না দেখি। বলেই মাথা তুলে নিয়ে চোখের পানি মুছে দিতেই মুগ্ধ আসলো, বলে উঠল, হলো তোর? তহমিনা বেগম উঠে দাঁড়ালেন, বললেন, তোমার কথা বলো, আমি আসছি। তহমিনা বেগম চলে গেলে মুগ্ধ সোফিয়ার দিকে তাকিয়ে বলল, হয়েছে, সব নিয়েছিস তো? লজ্জায় চিবুক নামিয়ে নিল সোফিয়া। মিনমিন করে বলল, হ্যাঁ। মুগ্ধ গাল চুলকে বলল, লজ্জা পাওয়ার অনশনে নেমেছিস নাকি? কথায় কথায় এত লজ্জা পাচ্ছিস কেন? না মানে, না মানে কি? এভাবে লজ্জা পেলে হবে? এমন ভাব করছিস যেন সবকিছু হয়ে। যাই হোক, নিচে আয়। আর শোন, এমন লজ্জাবতীর মতো চুপসে যাবি না। ছেলে মেয়ে সাথে আছে, না হলে কিন্তু ধরে টুপ করে পদ্মা সেতু থেকে ফেলে দেব। বলেই মুগ্ধ চলে যায়। সোফিয়া চিবুক তুলে ঠোঁট এপাশ ওপাশ করে ভিড় করে বলল, পদ্মা সেতু থেকে ফেলে দেবে? কি ভেবেছেন আমি সাঁতার জানি না? জানি জানি, সাঁতরে পার হব। পরক্ষণে পদ্মা সেতু কথাটি মাথায় হোঁচট খেতেই বলল, ওরে পদ্মা সেতু, ধুর পাগলি, সাঁতারের কাজ দেবে নাকি? টুপ করে ফেলে দিলে ওখানেই ফুস। আর তুই ভাবছিস সাঁতার কাটবি? হতচ্ছাড়ি বুদ্ধিহীন মহিলা তুই একটা। ছ্যা, আবার নিজেকেই নিজে গালি দিচ্ছি। সুপিয়া মা এসো, বাবা খুব আগ আগ করছে কিন্তু। বলেই তাড়াহুড়ো করে কাপড়ের ব্যাগ ও সাইড ব্যাগ নিয়ে ছুটল সোফিয়া। দরজায় গিয়ে থামলো, পেছনে ফিরে রুমটায় নজর ফিরিয়ে দেখে বিষাদের শ্বাস টানলো। ঘুমায়া থাক বালিশ বুকে নিয়া, ওরে তারিফ মিয়া, ওরে এই বছরে আর কপালে নাই বুঝি বিয়া, ওহো তারিফ মিয়া। গান শুনে তারিফ ভ্রু কুচকে তাকিয়ে আছে মুসার দিকে। মুসা জুতা মুছে নির্দিষ্ট স্থানে রেখে বলল, মামা কেমন ফিল হচ্ছে এখন? ভালোই ছিল, কিন্তু সকাল সকাল তোর
গান শুনে কমায় যাওয়ার দরজায় নক করতে ইচ্ছা করছে। এত কষ্ট করতে হবে না মামা, তুই চাইলে এক গ্লাস ভর্তি ঝকঝক তকতকে পরিষ্কার নীল হারপিক নিয়ে আসতে পারি। হতাশার শ্বাস ছেড়ে দিয়ে তারিফ বলল, আমি জানি এই সামান্য ভুলটা আমার বাচ্চা তার বাচ্চার কান অবধি পৌঁছে যাবে যদি তুই বেঁচে থাকিস। মুসা হাসলো, বলল, মামা, হারপিকের টেস্ট কেমন? ঝাল, টক, মিষ্টি নাকি নিরাশি? আমিষ। গা দুলিয়ে হাসলো মুসা। তারিফ আড়ালে হাসলো বিরক্তি প্রকাশ করে। জানালার সামনে এসে দাঁড়ালো মুসা আর মোড়া ভেঙে বলল, কোন ব্যাককেলা যে মামা হারপিক খাইলি? আমাকে বলতে আমি পিওর পিঙ্ক কালারের বিষ আইনা দিতাম। থামবি তুই? বাইরের অবস্থা ভালো না। বাড়িটা আবার কে মামা? কবে পটাইলি? আরে বাবা, আবহাওয়া খারাপ তাই বললাম। বাইরের আবার কারো নাম হয়? হয় না আবার? দেখিস না আজকাল শিশুদের নাম মুখে আনতেই হাঁটুয়া ভাঙা দয়ের মতো দাঁত বেঁকে যায়। হাঁটুয়া ভাইঙা দে, সেটা আবার কি? দাঁত কেলালো মুসা। পাশে এসে দাঁড়ালো, বলল, গোপন থিওরি। যাকে আমার বাচ্চাদের নাম রাখবো নাপা, প্যারাসিটামল, লোটিস বিষ, ওফো ওফ কফ। থাম তো মফিস, দেখ ঝড় উঠবে মনে হয়। তারিফের দৃষ্টি অনুসরণ করে মুসা বাইরে তাকালো। ফিচেল হেসে বলল, আল্লাহ, এই ঝড়ে কারো বউ এসে আমার কোলে পড়ুক, আমিন। রাগান্বিত চোখে তাকালো তারিফ। মুসা ফের দাঁত কেলিয়ে হাসলো। তারিফ বিছানার দিকে এগিয়ে যেতে যেতে বলল, তুই কি কখনো সিরিয়াস হবি না? হব, সেটা বাসর ঘরে। তারিফ দীর্ঘ নিঃশ্বাস নিয়ে রাগে ফুঁসতে লাগলো। মুসা আর চোখে এক পল দেখে ভেতরে ভেতরে হাসলো। আবার কিছু বলবে তখনই ফোন বেজে উঠল। বড় বড় পা বাড়িয়ে এসে বিছানা থেকে ফোন তুলে নিয়ে বলল, এ আবার কে? যাই দেখি রিসিভ করি। তারিফ আধা শোয়া হয়ে কপালে হাত ঠেকিয়ে শুয়ে চোখ বন্ধ করে নিল। মুসা রিসিভ করে কানে ধরে মেয়েলি কণ্ঠে বলে উঠল, আসসালামু আই লাভ ইউকুম। তড়িৎ গতিতে উঠে বসলো তারিফ। আশেপাশে খুঁজতে লাগলো মেয়েলি কণ্ঠের মানুষটিকে। কোনো সারা শব্দ না পেয়ে মুসাফের মেয়েলি কণ্ঠে বলল, কে বলছেন? আমি মিসেস মুসা বলছি। 2 দিন কেটে গেছে, কিন্তু সময়ের এই ক্ষণিকেই তো প্রেমের সৌন্দর্য লুকিয়ে। প্রতিটা মুহূর্ত যেন একটি নতুন সুযোগ, একসাথে হাসি, কথার অনুভূতি ভাগাভাগি করার। 2 দিন কেটে যাওয়ার পর তারা নতুন কিছু শিখছে একে অপরের সম্পর্কে। প্রেমের এই যাত্রায় প্রতিটা দিনই নতুন কিছুর সম্মুখীন হতে হয়েছে তাদের। সোফিয়া এখনো সোফায় ঘুমায়। মুগ্ধ বিছানায় আসতে বললেও আসেনি। মাহিন হোস্টেল ছেড়ে বাসায় এসেছে। বোনকে অনেক কষ্টে উছলিয়ে নিজের কাছে রাখে। ছোট মাথায় যদিও এত প্যাচ নেই তার, সবই খেল দেখাচ্ছে বাড়িওয়ালা সুন্দরী বউ। মাহিন যা করছে সবই তার মাধবী আন্টির কথায়। নতুন সংসার হলো একরকম নীর, যেখানে ভালোবাসার প্রতিটা স্পর্শ আমাদের সজীব করে। সকালে একসঙ্গে উঠে দিনের শুরু, রাতে একসাথে স্বপ্ন দেখা, এসব মুহূর্তেই তৈরি হয় সম্পর্কের গাঢ়তা। একে অপরের হাত ধরে চলা মানে শুধু জীবনযাপন নয়, এটি হচ্ছে একটি সুন্দর গল্প যেখানে প্রতিটা অধ্যায় নতুন রঙে রাঙানো। সংসার আসলে ভালোবাসার একটা মহাকাব্য, যেখানে বিশ্বাস, সহানুভূতি ও বন্ধনই সুরের মতো বাজে। মনের মধ্যে এসব পুষে রেখে একা একা কাজ করছে সোফিয়া। কাঠের টুলে উঠে দেয়ালের উপরিভাগ ঝাড়ু দিচ্ছে সে। মনের মধ্যে হাজারটা আকাঙ্ক্ষা, যদিও এসব হওয়ার নয়। মুগ্ধের সাথে তার আর 5টা স্বামী স্ত্রীর মতো স্বাভাবিক সম্পর্ক নয়। মুগ্ধ ঘুম থেকে উঠল মাত্র বেলা 10টা। আজ শুক্রবার। মাহিন আয়েশাও উঠেনি। চোখ ডলতে ডলতে বাইরে আসে মুগ্ধ। চোখে পড়ে সোফিয়াকে। কোমরের পাশটা উন্মুক্ত, হালকা পেট দেখা যাচ্ছে। মুহূর্তে মৃধার কথা মাথায় আসতে সে চোখ বন্ধ করে নিল। মাথা ঝাঁকিয়ে সামনে পা বাড়িয়ে দিল। ডাইনিং টেবিলে ধোয়া ওঠা কফির মগ হাতে নিল। টেবিলে হেলান দিয়ে চুমুক বসালো। ভ্রু উঁচিয়ে বুঝালো কফি ভালোই হয়েছে। সোফিয়ার দিকে নজর রেখে ভাবল, মেয়েটা কত শৌখিন, কত সুন্দর করে সংসারের কাজ গুছিয়ে নিচ্ছে। মৃধাকে তো সব শিখিয়ে পড়িয়ে নিতে হতো। তার কি দোষ? তার তো বয়স কম ছিল। আর একে আমি আরো ভাবতাম অকর্মার ঠিকই। কাজ দেখে তো মনে হচ্ছে বহু বছর ধরে সংসার করে। সোফিয়া পড়ে যেতে ধরে। কোনো রকম ব্যালেন্স রেখে স্থির দাঁড়িয়ে পড়ল সোফিয়া। লেগে পড়ল কাজে। মুগ্ধ কফি রাখলো। নিঃশব্দে এগিয়ে এসে সোফিয়ার পিছনে দাঁড়িয়ে পড়ল, বুকে হাত গুজে। অপেক্ষা কখন সোফিয়া পড়বে আর সে বলের মতো ক্যাচ করবে। সোফিয়া চশমা ঠেলে নাক কুচকে পিছনে ফিরে নামবে। আচমকা মুগ্ধকে দেখে ভয়ে গা ছেড়ে দিতেই পড়ে যায়। মেঝেতে পড়ার আগে মুগ্ধ ধরতে যায় সেগুড়ে বালি। সেও আচমকা সোফিয়া পড়ে যাওয়ার তাল সামলাতে না পেরে ফ্লোরে পড়ে গেল। মুগ্ধ নিচে, উপরে সোফিয়া।
চশমা ঠেলে সোফিয়া রেগে বলল। কথা না বলে এমন ঠ্যামনা ভূতের মতো দাঁড়িয়েছিলেন কেন? মাহিন ও আয়েশা ছুটে আসতেই মাহিন আটকে যায় দরজার আড়ালে আয়েশাকে নিয়ে। মাহিন এক হাতে বোনের চোখ ধরতে আয়েশা ঝটকা দিয়ে সরিয়ে দিয়ে ফিসফিস করে বলল, আমিও দেখবো। তুই অমন মুরগির মতো ছটফট করছিলি কেন? তাই ভাবলাম গিয়ে দাঁড়িয়ে থাকি, পড়ে গেলে আগলে নেব। মুগ্ধের কথায় সোফিয়া তেতে উঠে বলল, মুরগি? আমি মুরগি? হ্যাঁ, তুই সাদা মুরগি। আপনি আপনি একটা ঠ্যামনা মোরগ। সর সর, বুকের পাঁজর ভেঙে গেল বোধ হয়। কম করে খাবি। 2 দিন হলো না আর আপনি খাওয়া নিয়ে খোটা দিচ্ছেন? 2 দিন হলো না মানে? অলরেডি 2 দিন কেটে গেছে, আজ 3 দিন হলো। 2 দিন হলো না মানে? অলরেডি 2 দিন কেটে গেছে, আজ 3 দিন হলো। উদ্ধার করেছেন আমায়। তোমরা কি শুয়ে শুয়ে ঝগড়া করবে? আর কত আড়ালে থাকবো? আমাদের লজ্জা করে তো নাকি? তড়িৎ গতিতে সোফিয়া উঠে দাঁড়ালো। মুগ্ধ কোমরে হাত রেখে উঠতে উঠতে বলল, কোমরটা গেল বুঝি? কোথায় গেল বাবা? সোফিয়া ফিক করে হাসলো। মেয়ের বোকা কথায় মুগ্ধ হাত সরিয়ে ভ্রু উঁচিয়ে বলল, তুই হাসছিস কেন? কেন? হাসতে গেলেও সময় না লাগবে নাকি? মুগ্ধ গলা খাকারি দিতে দিতে পা বাড়ালো। সোফিয়া ঠোঁট এপাশ ওপাশ করে বিড়বিড় করে বলল। ঠ্যামনা মোরগ। ওদিকে মুগ্ধ বিড়বিড় করে বলল, ধলা মুরগি। মাহিন মিটিমিটি হাসছে আর মাধবী আন্টিকে মনে মনে ধন্যবাদ দিচ্ছে। বিকালবেলা মুসা তার প্রাইভেট শেষ করে হোস্টেলে ফিরছে। তারিফ খেয়ার সাথে দেখা করতে যায় 2টোর সময়। এখনো ফেরার নাম তো নেই, ফোনও ধরছে না। মুসা বিড়বিড় করে বলে উঠল, ধরে বান্ধে বিয়ে দিলেই তো আলহামদুলিল্লাহ। আন্টির টাকাও বাঁচবে, সাথে আমার বিয়ের দিন এগিয়ে আসবে। হঠাৎ এর সামনে রাফিয়াকে দেখতে পায় মুসা। সেদিন রাফিয়া ফোন দিয়েছিল, খুনাক্ষরেও যদি টের পেত তাহলে ফাজলামি করতো না, আর তারিফের জুতার দৌড়ানিও খেতে হতো না। সেদিন থেকে মুসা রাফিয়ার সাথে আর কন্টাক্ট করেনি। তাই হয়তো রাফিয়া নিজেই এসেছে দেখা করতে। মুসা তাই ভেবে নিজেকে আড়াল করার চেষ্টা করছে। পকেটে হাত দিয়ে দেখলো রুমাল নেই, বই খাতাও আরেকজনের ব্যাগে ঢুকিয়ে দিয়েছে আলসেমি করে। মুসা লুকানোর চেষ্টা করছে, করছে, কিন্তু তার আগে রাফিয়া দেখতে পায়। শুনুন বলে এগিয়ে আসতেই মুসা পায়ের জুতা খুলে মুখ ঢাকতে চেষ্টা করলো। পাশের সবাই মুসার কাণ্ডে হতবাক, কেউ বা হাসছে। রাফিয়া তবদা খেলো, সামনে এসে বলল, জুতা সরান মিস্টার, জুতার তলায় গোবর আটকে আছে। মুসা জুতা ফেলে দিতে রাফিয়ার পায়ের উপর পড়লো। রাফিয়া কটমট চোখে তাকালো। মুসা মন ভোলানো হাসি দিয়ে বলল, কেমন আছো? চলুন কোথাও আগে বসি। বলেই টেনে নিয়ে গেল ক্যাম্পাসের ভিতর। মুসা বিড়বিড় করে বলল, কপাল তো এমনিই ফাটা, আরো ফাটবে, সাথে ফাঁকা হবে পকেট। উফ, ডিস্টিং ডিস্টিং। সন্ধ্যা মুহূর্তে সোফিয়া বসে আছে সোফায়। পাশে মুখ থোবড়া করে বসে আছে আয়েশা। সোফিয়ার হাতে দুধের গ্লাস। আয়েশা কিছুতেই খাবে না। মুগ্ধ এসে আয়েশার পাশে বসলো। তখনই পর্দার আড়াল থেকে মাহিন মাথা বের করে উকি দিল। আয়েশা তাকালো, দুষ্টু হেসে চোখ টিপ দিল। কি হলো আয়েশা, খাচ্ছ না কেন? আগে তোমরা আমার গালে পাপ্পা দাও, তারপর খাবো। মুগ্ধ হেসে বলল, এই কথা নাও দিচ্ছি। না না, এভাবে না। মুগ্ধ ভ্রু কুচকে সোফিয়ার দিকে তাকালো। সোফিয়া ঠোঁট উল্টে কাঁধ উঁচিয়ে বোঝালো সেও জানে না। মুগ্ধ আয়েশার দিকে তাকিয়ে বলল, তাহলে কিভাবে মা? তোমরা দুজন একসাথে আমার দু গালে দুজনে পাপ্পা দিবে। এ আবার কি এমন আহামরি কাজ? কি বলিস সোফিয়া? তাই তো, এ এমন কি কাজ? এসো তো মা। দুধের গ্লাস সামনের মিনি টেবিলে রেখে আয়েশাকে কোলে নিল সোফিয়া। মুগ্ধের দিকে তাকিয়ে বলল, নিন, শুরু করুন। দুজনে দুদিক থেকে যেই ঠোঁট এগিয়ে দেয় অমনি মাহিন হাত ইশারায় আয়েশাকে সরে যেতে বলে। আয়েশাও সেই মতে কাজ করলো। শরীরের সবটুকু জোরপূর্বক আয়েশা সামনে মাথা দোলালো। অমনি ঠোঁটে ঠোঁট মিশে গেল দুজনার। সোফিয়া তার হাতের বাঁধন হালকা করতেই আয়েশা খিলখিল করে হেসে নেমে দৌড় পালালো। সোফিয়া বাকরুদ্ধ, বন্ধ তার নেত্রপল্লব। এদিকে মুগ্ধের নেত্রপ্রবাহ ধেয়ে আসছে সোফিয়ার দিকে। মুগ্ধ সরে আসলো। সোফিয়া সোফা খামচে ধরে চুপচাপ থাকলো, মনে হচ্ছে প্রাণহীন এক রোবট। মুগ্ধ সামনে তাকিয়ে বলল, এসব তোর বুদ্ধি তাই না? চোখ মেলল। সোফিয়া বলল, আমাকে আপনার গায়ে পড়া মেয়ে মনে হয়? তাহলে এসবের মানে কি সোফিয়া? সোফিয়া অবাক হয়ে তাকিয়ে আছে। মুগ্ধ খুব রেগে গিয়েছে, সে ঠিক বুঝলো। ফিচেল হেসে বলল, হ্যাঁ, এমন ভাব করছেন যেন আমি নোংরা থেকে উঠে আসা কীট। আমি তা বলতে চাইনি সোফিয়া।
তোকে তো বলেছি আমার একটু সময় লাগবে। নিন না সময়, প্রয়োজনে আমার মৃত্যুর আগ পর্যন্ত সময় নিন। কেঁদে উঠে সোফিয়া। মুগ্ধ কাছে আসার আগে সোফিয়া উঠে দাঁড়ালো, ফের বলল, আমাকে কাল সকালে বাসায় রেখে আসবেন, আর সেটা না পারলে টাকা দেবেন, আমি চলে যাব। আর যদি টাকা দিতেও আপনার সময় লাগে তাহলে ধার হিসেবে দিয়েন। তুই থামবি ধলা মুরগি? কোথাও যেতে হবে না তোকে। আপনি ফের আমাকে ধলা মুরগি বললেন? তো কি হয়েছে, জবাই তো আর করতে চাইনি। ঢামনা মোরগ একটা। বলেই চশমা ঠেলে নাক কুচকে চলে যায় সোফিয়া। মুগ্ধ তপ্ত শ্বাস ছেড়ে দিয়ে সোফায় গা এলিয়ে দিল, বিড়বিড় করে বলল, বাসময় জীবন আমার। তারিফ মাত্র ঢুকলো রুমে। মুসা ভ্রু কুচকে বলল, সব সেরেই তবে আসলি? কি সব সরাবো? এত দেরি হলো কেন? খেয়ার সাথে দেখা শেষ করে একটু বইয়ের বাজারে ঢুকেছিলাম। আমি আরো ভাবলাম বিয়ে শাদী করে বাসর করে তবেই ফিরলি, বাকি থাকলো বাপ ডাকা শোনা। আসতে না আসতেই শুরু করলে। গায়ের শার্ট খুলে রাখলো তারিফ। মুসা হেসে বলল, খেয়া কি বললো? আমার থেকে তোর ভালো জানা আছে। তো কি রাজি হসনি? কয়দিন সময় নিয়েছি, বলেছি জানাবো পরে। আড়মোড়া ভেঙে মুসা উঠে দাঁড়ালো, বলল, দোয়া দিলাম শাপলা চত্বরের তৃতীয় কলিটা যেদিন ফুটবে সেই দিন তোর বিয়ের কলিটা ফুটুক, আমিন। তারিফ আর নিতে পারলো না। দুঠোঁট গোল করে দীর্ঘ নিঃশ্বাস নিতে নিতে ওয়াশরুমের দিকে পা বাড়ালো। মুসা দুষ্টু হেসে বলল, মামা, খেয়ার মেয়ের নাম রাখবি খাইরুন, আর আমার ছেলে তোর মেয়েকে আদর করে গানের ছলে ডাকবে খাইরুন সুন্দরী। বলেই মুসা গান ধরল, খাইরুন লো তোর লম্বা মাথার কেশ, চিরল দাঁতের হাসি দিয়া পাগল করলি দেশ, খাইরুন লো। সন্ধ্যার আজান দিবে বইকে, আর তুই গান ধরেছিস? জানালা বন্ধ কর, মশা ঢুকছে। মুসা মিছে মিছে মন খারাপ করে জানালা বন্ধ করতে গেল। এক পাল্লা লাগিয়ে দিয়ে বলল, মামা, সন্ধ্যা হলে জানালা দিয়ে মশা আসে, একটা বউ আসলেও তো আসতে পারে বল। তারিফ বিরক্তিকর চাহনি রাখলো। মুসা ফের দাঁত কেলিয়ে হেসে বলতেই যাবে, তারিফ বলে উঠল, আর একটা কথা বলছিস তো, তোর এই সুন্দর মুখ আমি এবড়ো থেবড়ো করে দিব। ঘুরে ফিরে দিন চলে যায়, দিন আসে। আজ শুক্রবার। সোফিয়া খেয়াদের দাওয়াত দিয়েছে, তাই রান্নাঘরে কাজে ব্যস্ত সে, সাথে টুকটাক সাহায্য করছে আর কি। মুগ্ধ এক হাতে সব সামলাচ্ছে, মূলত রান্না করছে মুগ্ধ, করতে চায়নি সোফিয়া এক প্রকার বাধ্য করে করাচ্ছে। সোফিয়া অপলকভাবে তাকিয়ে আছে, আর বেচারা গরমে সিদ্ধ হওয়ার মতো অবস্থায়। কপালের ঘাম মুছে নিয়ে ফের গোশত কষায় মন দিল। সোফিয়া ঠোঁট এলিয়ে হেসে বেসুরে গান ধরল, ছেলে তোর কোকড়া কোকড়া চুলে যেন সমুদ্র ঢেউ খেলে, ওই কোকড়া কোকড়া চুলে যেন সমুদ্র ঢেউ খেলে, সেই খেলা দেখিতে আমার ভাল লাগে। মুগ্ধ বাঁকা চোখে তাকালো। সোফিয়া গলা খাকারি দিয়ে বলল, আর কিছু লাগবে? তোকে লাগবে। সোফিয়া চশমা ঠেলে নাক কুচকে বলল, মানে আমাকে রান্না করবেন? ও, আমি তো আবার ধলা মুরগি, রান্না তো করতেই পারবেন। চুপচাপ এখানে দাঁড়িয়ে থাক। বাবা, ও বাবা, ও সোফিয়া মা। সোফিয়া মুগ্ধের রাগান্বিত চেহারা দেখে ফিক করে হাসলো। আয়েশার দিকে তাকিয়ে বলল, কি হয়েছে বুড়ি? একটা গান শুনবে? হ্যাঁ হ্যাঁ বলো। আয়েশা মিষ্টি করে হেসে বলে উঠল, বালতি বদনা বিশুলি সাবান কো পানি গৈসা মাইকা সুন্দরী হইয়া গো আমি। গা দুলিয়ে হেসে উঠে সোফিয়া। মুগ্ধতার চোখে তাকালো সোফিয়ার পানে। একটু একটু করে যে মেয়েটাকে ভালোবেসে ফেলছে সে কি জানে সোফিয়া? সোফিয়াকে না বুঝতে দিয়ে মিছে রাগ দেখিয়ে আয়েশাকে বলল, এসব উদ্ভট গান কে শেখায় তোমায় আয়শা? নিশ্চয়ই ধলা মুরগি। দুজনেই হাসি মুখ চুপসে যায়। সোফিয়া কিছুটা রাগান্বিত চোখে তাকালো। আয়েশা ঠোঁট উল্টে বলল, অপমান করলে তুমি আমার গানকে। হেমা, না না, অপমান করলাম কই? আচ্ছা। ও বাবা, তেলা পোকা। বলেই দৌড়ে পালালো আয়েশা। সোফিয়া ও মাগো বলে মুগ্ধের দিকে যেতেই মুগ্ধ এক হাতে জড়িয়ে ধরল। সোফিয়া দু হাতে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিল মুগ্ধকে। মাহিন ও আয়েশা দূর হতে ঠোঁট টিপে হাসে, হাতে হাত ধাক্কা দিয়ে চোখ টিপ দিয়ে চলে যায়। মুগ্ধ ফিসফিস করে বলল, তেলাপোকা জ্ঞান হারিয়ে ফেলেছে সোফিয়া। আমি জ্ঞান হারিয়ে ফেলার আগে আমাকে ছেড়ে দে, হার্ট ব্রেক হলো বলে। সোফিয়া তড়িৎ গতিতে সরে এসে বলল। সরি মুগ্ধ ভাই। মুচকি হেসে মুগ্ধ বলল,
ইস, ওকে। সোফিয়া চারপাশে নজর ফিরিয়ে দেখলো, বলল। কোথায় তেলাপোকা? মুগ্ধ তরকারিতে ঢাকনা দিয়ে বলল। সব শেষ। আমি ফ্রেশ হয়ে আসছি, নাকি তুই আগে ফ্রেশ হবি? না না, আপনি যান, আমি সব গুছিয়ে নিতে নিতে আপনার হয়ে যাবে। একসাথে গেলে মন্দ হয় না, বুঝবে নাকি পাগলি একটা। বিড়বিড় করে বলে চলে যায় মুগ্ধ। সোফিয়া চশমা ঠেলে নাক কুচকে বলল। নিশ্চয়ই আমাকে গালি দিতে দিতে গেল। আমিও পারি। ঠ্যামনা মোড়ক একটা। নামাজ শেষ হতে না হতে মুসা এসে উপস্থিত। সোফিয়া তারিফ ও খেয়ার কথা জিজ্ঞাসা করায় সে জানায় ওরা রিকশায় আসবে মধুলগনে। সোফিয়া ভ্রু কুচকে তাকালো। মুসা চোখের ইশারায় যা বুঝার তা মুহূর্তেই সোফিয়া বুঝে যায়। চিল্লিয়ে বলে উঠল। এ মা, সত্যি? কবে থেকে? কে কাকে প্রপোজ করলো? হ্যাঁ সত্যি, 5 দিন হলো। দোয়া করে আর প্রশ্ন করিস না, কিছু খেতে দে। ওদের ছাড়াই খাবি? আরে ওরা আসলে খাওয়া কম আচ্ছা, আরে ওরা আসলে খাওয়া কমে যাবে। বেশি না বকে দে তো আগে। বস, দিচ্ছি। ভাই আগে দেখছি না যে। নামাজ থেকে এখনো আসেনি। বলা শেষ হতে না হতে কলিং বেল বাজলো। মুসা গিয়ে খুলে দিতে মুগ্ধ মাহিনকে দেখে সালাম দিল। মুগ্ধ সালামের জবাব দিতে দিতে ভেতরে ঢুকলো, বলল। ওরা আসেনি? এই তো আসবে আর কি। বসো, আমি রুম থেকে আসছি। জি ভাইয়া। মুসা বসতেই আয়েশা দৌড়ে এসে মাহিনকে বলল। খোলমা এনেছো আমার জন্য? মাহিন সোফায় গায়ে দিয়ে হেসে বলল। না, আজ জুমাই জিলাপি দিয়েছে। একটু দাও। তুই না খোরমা খাবি বলে কান্না করেছিলি, এখন জিলাপি চাচ্ছিস কেন? আয়েশা মুখ ফুলিয়ে কাঁদতে লাগলো। মুসা গলা খাকারি দিয়ে আয়েশাকে কাছে নিয়ে বলল। কেঁদো না বুড়ি, আমি তোমাকে খোল বানিয়ে দিব এখন। আমি জুম্মার খোলমা খাবো। আয়েশার মুখে মামা ডাক শুনতেই মুসার ভিতরটা কেমন অনুভবে চেয়ে গেল। গায়ের পশম দাঁড়িয়ে পড়ে শিরশির করে উঠে পায়ের পাতা। মাহিন দুষ্টু হেসে বলল। হ্যাঁ, তোর জন্য তো হুজুর খোরমার দোকান করে বসে আছে মসজিদে। স্টুপ ইউর মাউথ মার্টিন। মুসা ফিক করে হাসলো। মাহিন আয়েশার মাথায় গাঁটটি দিবে তার আগে মুসা কোলে তুলে নিয়ে বলল। এই থামো তোমরা, আমার থেকেও তো দেখছি তোমরা দুইজন বিট্টু। মাহিন সোফায় ফের গা এলিয়ে দিল। আয়েশা ঠোঁট উল্টে বলল। মামা খোলমা খাবো? আচ্ছা বুড়ি, এনে দিব। তার আগে একটা মজার গল্প বলি। আয়েশা খুশি হয়ে বলল। হ্যাঁ বলো। এক গ্রামে ছিল 101টা রাজা। রানী কয়টা ছিল? মাহিনের কথা শুনে মুসা ভ্রু কুচকে তাকালো। মাহিনের থেকে দৃষ্টি সরিয়ে আয়েশার দিকে তাকিয়ে বলল। কোনো রানী ছিল না। ভাবলেশীন নিরস গলায় মাহিন বলে উঠল। বালির গল্প। মুসা হোঁচট খায়। এ যেন তারই কার্বন কপি, নতুবা তার থেকেও চালবাজ। ফের কলিং বেল বাজলো। মাহিন মুসার দিকে তাকিয়ে বলল। অমন করে তাকানোর কি হয়েছে? শুনেছেন না কলিং বেল বাজালো? আমি উনত ছোট মানুষ, পারবো না, তাই আপনাকে বলছি, যান দরজা খুলে দিন। মুসা আহাম্মকের মতো আয়েশাকে কোল থেকে নামালো। গিয়ে দরজা খুলে দিতে খেয়া ও তারিফ ভেতরে ঢুকলো। রমিসা বেগম আঁচলে মুখ চেপে কেঁদেই যাচ্ছে। রাফিয়ার কর্মকাণ্ড দেখতে গিয়ে নিজেই ফেসে এসেছে রুহান। রাফিয়ার চাচাতো বোন রাইমার সাথে ধরা খেয়ে বেচারা মার খেয়েছে। সাফায়েতুল্লাহ বললেন। ছেলেকে আগলে রাখতে তো পারো নাই, এখন কেঁদে কি হবে? রুহান চিবুক নামিয়ে দাঁড়িয়ে আছে। তহমিনা বেগম রমিসাকে থামতে বললেও তিনি থামছেন না। সাইফুল চুপচাপ উঠে চলে গেলেন। রমিসা কান্নার বেগ বাড়িয়ে দিতে সাফায়েত ধমকে উঠে চুপ করে থাকতে বললেন। রুহানের দিকে তাকিয়ে বললেন। তুমি আমার নাম বলনি? আমাকে সময় দেয়নি কিছু বলার। রাফি আপু এসে বলায় তারপর থামে। যাও রুমে যাও। রুহান আর চোখে মায়ের দিকে তাকিয়ে চলে যায়। সাফায়েতুল্লাহ তহমিনাকে উদ্দেশ্য করে বললেন। ওই মহিলা যদি আরেকবার কাঁদে, বাসা থেকে বের করে দিতে দুবার ভাববো না। রমিসা নিজেই থেমে যায়। তহমিনা কিছু বলার আগে রমিসা উঠে চলে গেলেন। তহমিনা সাফায়েতের দিকে তাকাতেই তিনি বললেন। আধা পাগল মহিলা। সন্ধ্যা 7টা। মুসারা খাওয়া দাওয়া শেষ করে গল্প গুজবে মেতেছে। আয়েশা ঘুমিয়ে পড়েছে। মাহিন স্টাডি করতে ব্যস্ত। চলে যাবে ভেবেই ওরা সবাই উঠে দাঁড়ালো। মুসা বলল। বুড়িটাকে একটু দেখে আসি। বলেই পা বাড়ালো মুসা। তারা দাঁড়িয়ে গল্প শুরু করলো। মুগ্ধের কেমন অস্বস্তি লাগা শুরু হলো। মুসা আয়েশার রুমে আসে। মাহিন পড়ছে। সে এক পল দেখে মুচকি হাসলো। মুসা আয়েশার দিকে তাকাতেই চোখ যায় দেয়ালে। সেখানে মৃধা
মাহিন, আয়েশা ও মুগ্ধের ছবি আটকানো। দেখা মাত্রই ছলকে উঠল বুক, কেঁপে উঠে শরীর, মিলিয়ে যায় মুখের হাসি। পেছনে 2 কদম পিছিয়ে যায় মুসা, পরপরই বেরিয়ে পড়ে রুম থেকে। এসে মুগ্ধের শার্টের কলার ধরে বলল, মৃদা কোথায়? সোফিয়া চমকে উঠে তাকায়, সাথে খেয়া অবাক হয়। তারিফ আকাশ থেকে পড়ার মতো অবস্থায়। মুগ্ধ এই ভয়টাই পেয়েছিল, সে তো প্রস্তুতি নিয়েই আছে। মুসা মুগ্ধকে ঝাঁকিয়ে বলল, বল, আমার বোন মৃদা কোথায়? রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। বলেই কলার ছাড়িয়ে নেয় মুগ্ধ। সোফিয়া সহ খেয়া হতবাক, তারিফও হতবাক। সে জানতো মৃধা মুসার বোন ছিল, কতবার ছবি দেখেছে মুসার ফোনে, কিন্তু সোফিয়ার এত কাছে থেকেও তো তারা মৃধাকে দেখলো না। আজব। মুসা গা ছেড়ে বসে পড়ল, মুগ্ধ বসে পড়ল মলিন হয়ে। সোফিয়া বাকরুদ্ধ হয়ে তাকিয়ে আছে। খেয়া মুসার কাঁধে হাত বুলিয়ে সান্ত্বনা দিতে লাগলো। তারিফ বসে পড়ল খেয়ার পাশে। মুসা দাঁত কিরমির করে বলল, বোনটা যদি আপনার সাথে পালিয়ে না আসতো, আজ বেঁচে থাকতো সানন্দে। মুগ্ধ ফিচেল হেসে বলল, মৃধা যদি তোমার সাথে দেখা করার বায়না না করতো, আর আমি যদি রাজি না হতাম, তাহলে আমার মৃধা বেঁচে থাকতো। মুসা লাল লাল চোখ মেলে তাকিয়ে রইল মুগ্ধর দিকে। মুগ্ধ ফের বলল, তোমার সাথে দেখা করতে গিয়ে রোড অ্যাক্সিডেন্টটা হয়। মুসা চোখ বন্ধ করে নিল। 2 ফোঁটা নোনতা জল গড়িয়ে পড়ল গাল বেয়ে। ঢোক গিল, কান্না আটকে বলল, ওর ফোন বন্ধ পেয়ে ভেবেছিলাম আপনি হয়তো দেখা করার পারমিশন দেননি। মুগ্ধ আর কিছু বলল না, চুপচাপ বসেই রইল। সবার শুধু নিঃশ্বাসের গতি বোঝা যাচ্ছে আর মুসার কান্নার শব্দ। একটু পর মুসা উঠে দাঁড়ালো। সোফিয়ার দিকে এক পলক দেখে তাদের রেখেই চলে যায়। তারিফ ও খেয়া সোফিয়ার দিকে তাকিয়ে মলিন হাসলো, আসি বলে চলে গেল। মুগ্ধ উঠে দাঁড়ালো, দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বলল, এসব নিয়ে মন খারাপ করার কোনো দরকার নেই, আমি একটু আসছি, রাত হবে হয়তো ফিরতে। বলেই আর দাঁড়ালো না, চুপচাপ চলে যায়। সোফিয়া জানে মুগ্ধ বাইরে সিগারেট খেতে যাচ্ছে, কেননা সোফিয়াকে কথা দিয়েছে বাসায় কখনো সিগারেট খাবে না মুগ্ধ, এবং আস্তে ধীরে কমিয়ে দিবে। সোফিয়া মন খারাপ করে বসে পড়ল। মুহূর্তে কি থেকে কি হয়ে গেল। কিছুক্ষণ পরপরই মাধবী আসে। দরজা খোলা দেখেই ঢুকে পড়ল, বলল, কি গো, দরজা খুলে বসে কি চিন্তা করছো? সোফিয়া হকচকিয়ে গেল। মাধবী বসে পড়ল। সোফিয়া চশমা ঠেলে নাক কুচকে নিল, মলিন হেসে বলল, আয়েসের বাবা বাইরে গেল তো তাই দরজা খোলা। কি বলো, বউ থাকতে বাইরে? জানি বিয়েটা হুট করেই হয়েছে তোমাদের। বলি কি, রূপে গুণে বরকে আটকানোর চেষ্টা করো। কোন ফাঁক ফকরে বর হারাবা, টেরেই পাবা না। বলে নিজেই হাসলেন। সোফিয়া মলিন হেসে বলল, চা খাবেন? না না, তোমাকে কিছু কথা বলতে আসলাম আর কি। নিজের দিকে একটু সময় দিও সোফিয়া। বরেরা কিন্তু চেহারায় আটকায়। আমি কি বলতে চাচ্ছি হয়তো বুঝতে পারছো। শরীর কমাও, বুঝেছো? ফিট থাকো। জি ভাবি। থাক, মেলা কথা বললাম, মন খারাপ করিও না। সবই তোমার ভালোর জন্যে বললাম গো। তোমার ভাইজান আবার আসবে, না পেলে মন খারাপ করে কথা বলবে না। ফের হাসলো মাধবী। উঠে চলে গেলেন কোমর দুলিয়া। সোফিয়া ভ্রু কুচকে তপ্ত শ্বাস ছেড়ে গিয়ে দরজা লাগিয়ে রুমে গেল। গিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে পড়ল। নিজের দিকে তাকিয়ে ভাবল, সে কি সত্যি অসুন্দর, ভীষণ কি মোটা। সেজন্যই কি মুগ্ধ ভাই আমার কাছে আসে না? সেজন্যই কি মুগ্ধ ভাই ভালোবাসতে চায় না আমায়? হ্যাঁ, তাই হবে। মৃধা তো সব দিক দিয়ে সফটওয়্যার ফিট ছিল। ভালো যদি রাজি বাসবে তাহলে বিয়ে করতে গেল কেন উনি? আমি কি সারা জীবন এভাবেই কাটিয়ে দেবো? মুহূর্তে কেঁদে ফেলে সোফিয়া। রাগ উঠে মনের কোনায়। হাতের কাছে থাকা ফুলদানি দিয়ে আয়নায় ঢিল মারল। সহসায় আয়না ভেঙে পড়ে যায়। 2 কদম পিছিয়ে যায় সোফিয়া। কেঁদে উঠে আঁচল মুখে চেপে ধরে বিছানায় বসে কাঁদতে কাঁদতে বলল, আমি মোটা বলে মুগ্ধ ভাই এড়িয়ে চলেন আমার। বিয়ের তো 10 থেকে 12 দিন হয়ে গেল। আর কত সময় লাগবে ওনার? আমি কালই চলে যাব। হ্যাঁ, কালই চলে যাব। বলেই উঠে দাঁড়ালো, বিছানার দিকে তাকায়। আচমকা বিছানা সব কিছুই মেঝেতে ছুঁড়ে মারলো আর বলতে থাকলো। হাউমাউ করে কেঁদে ফেলে সোফিয়া। হাঁটু গেড়ে বসে পড়লো মেঝেতে। বিছানার সব ছুঁড়ে ফেলে দিতেই মৃধার ছবি যে কখন পড়ে যায় সোফিয়া খেয়াল করলো না। মেঝেতে বসে আপন দুঃখে কাঁদতেই থাকলো। রাত 10টা। মুগ্ধ বাড়ি ফিরল। পকেট থেকে চাবি বের করে দরজা খুলে ভিতরে ঢুকলো সে। মাহিনের রুমে এক পলক দেখে নিজের রুমে এসে দাঁড়ালো। মুহূর্তেই থমকে গেল মুগ্ধ। আয়না ভেঙে পড়ে আছে, বিছানার সবকিছু পড়ে আছে মেঝেতে। সোফিয়া মেঝেতে বসে হাঁটুতে মুখ চেপে কাঁদছে, তা মুগ্ধ স্পষ্ট বুঝতে পারল।
নিঃশব্দে এগিয়ে আসে, নিজেও বসে সোফিয়ার মাথায় হাত রাখতে সোফিয়া মাথা তুলে তাকালো, বলল, ছোবেন না মুগ্ধ ভাই? অবাক হয়ে মুগ্ধ জিজ্ঞাসা করলো, কি হয়েছে সোফিয়া? আপনি একটা পাথর, নির্দয়তায় পূর্ণ পুরুষ। উঠে দাঁড়ালো সোফিয়া, দাঁড়ালো মুগ্ধ। মুগ্ধ সামনে এসে বলল, কি হয়েছে জিজ্ঞেস করেছি আমি, কিছু তো বল, কেন কাঁদছিস? আপনি আমাকে ভালো কেন বাসেন না মুগ্ধ ভাই? মোটা বলে নাকি অসুন্দর দেখতে তাই? কি সব বাজে বাজে বলছিস? সেজন্য এসব করেছিস রুমে? ঘুমোবি, আয়। আপনার সাথে ঘুমাতে তো পারি না, তাই এই ঘরে থাকার প্রয়োজনও মনে করছি না। আর সবচেয়ে বড় কথা, আমি এই বাসায় আর থাকছি না, কালই চলে যাব। মুগ্ধ বিরক্ত হয়ে পিছনে ফিরে যেতে ভেঙে পড়ে থাকা মৃধার ছবির ফ্রেমটা তার চোখে পড়ল। হঠাৎই বুকটা শূন্যে অনুভব করলো, কেমন করে উঠল মাথা। শরীরের প্রতিটা শিরা উপশিরায় রাগ উদ্দাম বেড়ে তেড়ে আসলো, চেঁচিয়ে উঠে বলল, সোফিয়া। সোফিয়া চশমা ঠেলে মুগ্ধের দিকে তাকালো। এতক্ষণে ভাঙা ফ্রেমটি হাতে তুলে নিয়েছে মুগ্ধ। সোফিয়া কিছু বলার আগে মুগ্ধ রাগান্বিত গলায় বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।